আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন রংপুর জেলার অন্যতম জনদিতম শহীদের অন্যতম একজন আদর্শ সৈনিক, শহীদের আদর্শ নিয়ে রাজপথে দীর্ঘ 46 বছর যাবৎ যিনি রাজপথে আছেন, তার কাছ থেকে রাজনীতির অনেক ইতিহাস ধারণা আমরা করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আলোচক তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সদস্যের দায়িত্ব পালন করেছেন, রংপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন রংপুর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক হিসেবে কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের আলোচক তিনি দীর্ঘ সময় যে রাজনীতি করেছেন, বিশেষ করে ইতিহাসের বাকি যে রাজনীতিগুলি রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে রংপুর 3 এর নন্দিত মুখ হিসাবে যিনি সুপরিচিত ব্যক্তিত্ব জনাব শামসুজ্জামান সামু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে যদি কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কলে নম্বর কল করলে আমরা আজকের যিনি নেতৃত্ব রয়েছেন শহীদের আদর্শ নিয়ে যিনি রাজপথে আছেন তার কাছ থেকে আমরা রংপুরের রাজনীতি সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব শামসুজ্জামান সামু। জি যারভাবে দর্শক শ্রোতাদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনি রাজপথে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1979 সালে দল গঠন করেন, 78-এ দল গঠন করেন, 19 সালে নির্বাচন করেন, তখন থেকে আপনি ছাত্রত্বের মাধ্যমে রাজপথে আছেন বর্তমান পর্যন্ত। আপনি দর্শকদেরকে জানান যে কি প্রেরণা বা কি চেতনা বা উৎসাহ উদ্দীপনা থেকে আপনি অন্য রাজনৈতিক সংগঠনের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শের রাজনৈতিক সংগঠন কেন চয়েস করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার রাজনৈতিক বিভিন্ন পদের কথা বলেছেন। আমি 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছাত্রদল তৈরি করেন, প্রতিষ্ঠিত করেন, যখন শুরু করেন, আমি তখন থেকে এই ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার মনে হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষের সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবির্ভাব হলো, যিনি আমি মনে করেছি যিনি একজন মহা দেশপ্রেমিক ছিলেন। উনি দেশপ্রেমিক ছিলেন, উনি সৎ ছিলেন, উনি একজন মানবিক মানুষ ছিলেন। আমরা দেখেছি যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, বিএনপি যখন আসলো, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এই দুটো জিনিসের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। একদিকে যেমন যেহেতু বাংলাদেশটা আমাদের স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে না, আমাদের সব ধর্মের মানুষ, বাঙালি, মারমা, চাকমা, বিভিন্ন ধর্মের মানুষ, আদিবাসীরা সবাই মিলে কিন্তু আমরা আন্দোলন করেছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। জিয়াউর রহমান চিন্তা করেছেন যে ভাষার ভিত্তিতে কখনো রাষ্ট্র হতে পারে না, যার জন্য উনি জাতীয়তার ভিত্তিতে যে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের যত ভাষা আছে সব ভাষাকে উনি সম্মিলিত করে বা সব ভাষারকে গুরুত্ব দিয়ে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন। আপনি যেখানে আমি এখানে একটু সংযুক্ত করি, আপনি যেটি বলছেন যে জিয়াউর রহমান সাহেব ভাষার চাইতে ভূখণ্ড ভিত্তিক, অর্থাৎ যখনই আমরা বাঙালি বলবো তখনই এপার বাংলা ওপার বাংলা হয়ে যাবে, আমাদের কোনো মানচিত্র থাকবে না, আমাদের কোনো কাঁটাতার থাকবে না, আমরা যেন একই মানে আমরা আমাদের স্বাধীনতা এটাই থাকবে না, মিলীন হয়ে যাব আমরা দাদাদের সাথে বা ওপারের যারা বাঙালি আছে তাদের সাথে লীন হয়ে যাব। যেহেতু আমাদের একটা মানচিত্র আছে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই মানচিত্রটি পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটি পাসপোর্টের বা একটা ন্যাশনালিটি পেয়েছি, তাই আমাদের ন্যাশনালিটির প্রয়োজনে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলেন। এখানে যে বৈপরীত্য, পাশাপাশি আপনি যেটি বলেছেন যে বহুদলীয় গণতন্ত্র, আমরা যদি মুদ্রার এপিটোপিট দেখি, ইতিপূর্বে যার নেতৃত্বে বা যার বিশেষ ভূমিকায় আমরা একটা স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপট পেলাম, তিনি যা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঠিক উল্টোটি করেছেন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে দল করা থেকে বন্ধ করে দিয়েছেন জনাব শেখ মুজিবুর রহমান, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উল্টোটা করেছেন, সবার জন্য রাজনীতি ওপেন করেছেন। এই যে একজন নেতা বন্ধ করে দিয়ে তিনি ইতিহাসে তার যে পরিণতি নিলেন বা তিনি তার জায়গাটি যেমন পেলেন, আর আরেকজন ব্যক্তি এসেই সবাইকে ওপেন করে দিয়ে
খুলে দিয়ে তিনি ইতিহাসে কি পরিচিতি পেলেন? আসলে আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, বা আমরা তো আমাদের বয়স তখন কম, আমাদের যারা মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, এবং যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখনকার মুক্তিযুদ্ধ সংগঠিতের আগে কিন্তু আরো অনেক ইতিহাস আছে, যেমন ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, এই আস্তে আস্তে কিন্তু তারপর তার আগে আপনি ৪৭ ধরেন, সব কিছু মিলেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হয়। তা এই মুক্তিযুদ্ধের চিন্তাটা ছিল যে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশের মানুষের চিন্তা ছিল যে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাবো, আমাদের গণতন্ত্র থাকবে, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুর আমাদের অধিকার থাকবে। তা আসলে ৭১-এর পরে যে সরকার এবং শেখ মুজিবুর রহমানের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার কিন্তু এই যে জনগণের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশাগুলো পূরণ করতে পারে নাই, এবং এমনকি যে জনগণ এমনভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে দেশের সর্বক্ষেত্রে, যার জন্য কিন্তু শেখ মুজিবকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। আপনি অপরদিকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আপনি দেখেন জিয়াউর রহমান চিন্তা করেছে ওই দেশপ্রেম থেকে, আমি যে কথাটা বলছি যে দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিক যখন সৎ হবে, একজন দেশপ্রেমিক যখন মানবিক হবে, একজন দেশপ্রেমিক যখন দেশটাকে ভালোভাবে তৈরি করতে চাবে, তখন আমি মনে করি উনি সেই জন্যই কিন্তু চিন্তা করেছেন যে বহুদলীয় গণতন্ত্র, গণতন্ত্র ছাড়া আসলে মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষের প্রত্যাশা পূরণ করা আসলে কঠিন। যেমন মানুষ ভোট দিতে চায়, তার অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তো অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে তখন তাকে তো ভোটাধিকার দিতে হবে। তো যার জন্য জিয়াউর রহমান শুধু দলের কথা চিন্তা না করে, আপনি দেখেছেন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, এবং তখন আওয়ামী লীগকেও জিয়াউর রহমান রাজনীতি করার অধিকার দিয়েছেন, জামাতকেও রাজনীতি করার অধিকার দিয়েছেন, অন্যান্য বামপন্থী যারা ছিল কমিউনিস্ট পার্টি, সব পার্টিকে উনি রাজনীতি করার অধিকার দিয়েছেন। এই অধিকারগুলি একজন অধিকার হরণ করেছেন আর একজন অধিকার দিয়েছেন। হরণকারীর কি পরিণতি আর অধিকার দাতার কি পরিণতি, পুরস্কার আমরা একটু দেখতে চাই। ৭২ পর্যন্ত যিনি মহাহিরো, যাকে ফুলিল শুভেচ্ছা জানানোর জন্য একেবারে জনগণের মাঝে একটা আওয়াজ, আবেগ তৈরি হলো, বস্তার পর বস্তা, ট্রাকের পর ট্রাক কিন্তু ফুল হয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২-এ। এত ফুলের শুভেচ্ছায় যিনি সুশোভিত হলেন, পুরস্কৃত হলেন, তিনি ৩.৫ বছরে যার ক্যালমা দেখালেন, যা খেল দেখালেন, সেই খেলের পরিবর্তে তার প্রতি মানুষের এত শ্রদ্ধতা, এত ঘৃণা তৈরি হলো যে তার লাশটি যখন হত্যার পরে তার লাশটি দীর্ঘ সময় ৩২ নম্বরে পড়ে থাকলেও তার লাশটি কেউ ধরেনি। এ কথা হয়তো মিথ্যা বলতে পারে, কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে প্রতি 15 আগস্টে কিন্তু বক্তৃতায় কান্না জড়িত কণ্ঠে বলতেন, কেউ কি ছিল না আমার পিতার লাশটি ধরার। খোদ শেখ হাসিনা, শেখ মুজিবুরের কন্যাই কিন্তু এই কথাগুলো বলে গেছেন। তাহলে কি এমন ব্যক্তি যার জন্য এত মানুষ দিওয়ানা ছিল, যার জন্য এত মানুষ ব্যাকুল ছিল, তার লাশের প্রতি আবেগ নেই, অনুযোগ নেই। সবাই মন্ত্রিত্বের জন্য মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত। গ্রামের বাড়িতে পাঠানো হলো, সেখানে 18 জন আসলো না 1800 জন, আসলো না 18,000 জন বা 18 লক্ষ জন, অথচ তিনি একসময় 18 লক্ষের বা 18 কোটির মতো একটা ভালোবাসা তৈরি করেছিলেন। তাহলে কি কারণে তার এই 18 কোটির ভালোবাসার, বিশ্বময় ভালোবাসার জায়গা থেকে 18তে পৌঁছে গেল? এক্ষেত্রে রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা আছে কিনা? দেখেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মধ্যে অনেক ব্যবধান। ব্যবধানটা কি? শেখ মুজিবুর রহমান যখন দেশে আসলেন, দেশে আসার পরে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পর দেশে আসার আগেই মানুষের একরকম প্রত্যাশা ছিল। প্রকৃতপক্ষে উনি তো মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, কিন্তু উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। উনি মুক্তিযুদ্ধের পরিবেশ তৈরি করেছেন, কিন্তু চূড়ান্ত ঘোষণা দেননি, ঘোষণাটা তিনি এড়িয়ে গেছেন। ঘোষণা এড়িয়ে গেছেন, এবং উনি দেশ স্বাধীন হোক এটা উনি চাইছেন কিনা এটা আমার সন্দেহ আছে। কারণ না হলে উনি আত্মসমর্পণ করলেন কেন? উনি আত্মসমর্পণ করলেন, তারপরে কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন জিয়াউর রহমান ওনার অনুপস্থিতিতে। উনি যখন আত্মসমর্পণ করলেন, তারপরে কিন্তু দেশ এবং জাতির সেই সময়কার মানুষের চাহিদা মতো, যখন মানুষ দিশেহারা, মানুষ যখন কোনো নেতৃত্ব পাচ্ছিল না, তখন জিয়াউর রহমান কিন্তু
আপনার মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষণা দেন। তো এখানে বিষয়টা হচ্ছে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে আপনি দেখেছেন যে দলীয়করণ এবং আত্মীয়করণ, পরিবার মানে পারিবারিক তন্ত্র, তো এর উপরে শেখ মুজিবুর রহমান যেভাবে এটার উপরে গুরুত্ব দিয়েছেন, আপনি দেখছেন যে স্বাধীনতা যুদ্ধে যে আমাদের সেনাবাহিনী, তাদের যে ভূমিকা, উনি সেনাবাহিনীকে একবারে দুর্বল করে দিয়ে উনি রক্ষী বাহিনী তৈরি করেছেন। তো একটা বাহিনী আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ভূমিকা রেখেছিলেন তাদেরকে উনি টোটালি বাদ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই যে একটা মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের বৈষম্য। দ্বিতীয়ত হচ্ছে উনি ওনার পরিবারের বিভিন্ন যারা লোকজন আছে তাদেরকে বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত করেছেন। এমনকি অভিযোগ আছে যে ওনার পরিবারের সদস্য ব্যাংক ডাকাতির সাথে জড়িত, ওনার পরিবারের সদস্য, ওনার সন্তান যারা বিভিন্ন রকম নারী ঘটিত ব্যাপারে, যেমন শেখ কামাল একজন স্পোর্টসম্যানকে তুলে নিয়ে এসে বিয়ে করেছেন, এইরকম অভিযোগ কিন্তু ওনাদের বিরুদ্ধে আছে। এবং মূলত আমি যেটা মনে করি, এইসব অত্যাচার, অনাচার, নির্যাতন এবং মানুষের অধিকার নিশ্চিত না করে বাকশালী ব্যবস্থা কায়েম করার জন্যই কিন্তু শেখ মুজিবের এই পরিণতি হয়েছে। এখানে অপরদিকে আপনি যদি জিয়াউর রহমানের কথা ভাবেন, জিয়াউর রহমান কিন্তু আন্তর্জাতিক চক্রান্তের শিকার। যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান যখন সার্ক গঠন করলেন, জিয়াউর রহমান যখন ওআইসি শক্তিশালী করার জন্য কর্মকাণ্ড করলেন, জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের জন্য কাজ ইরানের যুদ্ধ থামিয়ে দিলেন, যখন পৃথিবীর মুসলমানদেরকে বেশ করে উনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন, তখনই কিন্তু ওনার বিরুদ্ধে চক্রান্ত শুরু হলো। শেখ মুজিবুর তার কর্মকাণ্ডে তার এই পরিণতি হয়েছে, কিন্তু জিয়াউর রহমান খ্যাতির বিড়ম্বনা, মানে জিয়াউর রহমান যখন ভালো কিছু করতে যাচ্ছিলেন এই দেশের জন্য এবং পৃথিবীর মুসলিমদের জন্য, তখনই কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। এবং উনি কিন্তু ষড়যন্ত্রের শিকার। উনি যে কত জনপ্রিয় ছিলেন আপনারা দেখেছেন। শেখ মুজিবের লাশ নেওয়ার লোক নাই, জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছেন। এটাই জিয়াউর রহমানের, আমি মনে করি, তার ভালোবাসার বা তার কর্মের এইটা তার প্রাপ্য। যখন একটা মানুষ ভালো থাকে সমাজে, যখন সে ইন্তেকাল করেন, মারা যান, তখন কিন্তু তার জানাজায় লোকের উপস্থিতি দেখেই সেখানে হয়ে যায় যে এই লোকটা কেমন ছিল, এই লোকটা তার কর্মকাণ্ড কেমন ছিল। তখন দেখবেন যে আপনি সেখানে স্বীকৃতি সে পাবেই। এবং জিয়াউর রহমান সেটা পেয়েছিলেন। লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটেছিল তার জানাজায়। অন্য কোনো বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নেতার জানাজায় এত সংখ্যক লোক কিন্তু হয় নাই। আপনি যেটি বলছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 25শে মার্চের কালো রাত্রিতেই যখন দেখছেন যে খুবই টানটান অবস্থা, অপারেশন সার্চলাইটের মাধ্যমে হত্যা চলছে, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি বিদ্রোহ করেন। উই রিভোল্ট বলে আই মেজর জিয়া ডিক্লারেড অন ইন্ডিপেন্ডেন্স ইন বাংলাদেশ, এই ঘোষণাটি দিলেন। তার ঘোষণা যখন ছড়িয়ে পড়ল, তখন আওয়ামী লীগের নেতাদের মাঝে একটা গুড়োগঞ্জন যে ঘোষণা তো সেনাবাহিনী থেকে হয়ে গেছে, এখন তো রাজনীতিকে যুক্ত করতে হবে। তখন তার কাছে একটা চিরকুট পাঠানো হলো। তিনি দ্বিতীয় দফায় 26শে মার্চের প্রথম প্রহরেই ঘোষণাটি দেন। আওয়ামী লীগ তাদের শাসন আমলে, তাদের রাজনৈতিক ক্ষমতায়নের সময় তারা দ্বিতীয় ঘোষণা নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে। অর্থাৎ তিনি ঘোষক নন, তিনি পাঠক, মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা নেই, তিনি শুধুমাত্র অর্ডার পালন করেছেন মাত্র। দপ্তরি এবং পিয়ন নিয়ে এ ধরনের উদাহরণ দিয়েও তারা তাকে খাটো করতে চেয়েছে। যেভাবে তাকে খাটো করতে চেয়েছে, ঠিক এইভাবে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসটাও রচনা করেছে। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সবার মাধ্যমে, জীবনদানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম। কিন্তু গণ অভ্যুত্থান হয়তো রক্ত গেল, আমরা সরকার হটাতে পারলাম, কিন্তু মিথ্যা ইতিহাসের যে চিক্ষ বা যে কালচক্র তারা রেখে গেছে, সেটি থেকে মুক্ত আমরা হতে পারবো কিনা। বিশেষ করে আগামী 1 জানুয়ারিতে আমাদের স্টুডেন্টদের কাছে যে বইগুলি দেওয়া হবে, তাতে কিন্তু আগের ইতিহাসের ধারণা যদি চলে আসে, আগের মিথ্যা ইতিহাস যদি চলে আসে, এটি বরদাস্ত করার মতো কিনা। অন্তত এই 24শে সত্য ইতিহাসের মুক্তি আসলে প্রত্যাশা আপনারা করছেন কিনা? আপনি জানেন যে আমাদের এই রংপুর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল আন্দোলনটা, সেটা কিন্তু শুরু হয় রংপুরের আবু সাইদ এদের সেই
রক্ত দেওয়ার মাধ্যমে। আপনারা দেখেছেন আবু সাইদ কিভাবে তার জীবন বিসর্জন দিয়েছে। এখানে আমরা চাই, এবং তার আগে আর একটা বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু বৈষম্য দূর করার জন্যই, কিসের বৈষম্য? চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য কিন্তু ওরা আন্দোলন শুরু করেছিল। সেটা আপনারা জানেন যে কোঠা, মানে প্রথমে হলো কোঠা আন্দোলন বাতিল, তারপরে আসলো বৈষম্য, তারপরে এই বৈষম্যর সাথে এক দফা সংযুক্ত হলো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, রাষ্ট্রে গুম খুন হত্যা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু লড়াই করে যাচ্ছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। 5 তারিখের আগে উনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা কিন্তু ওনার নির্দেশনা পালন করেছি এবং আমাদের দেশের সকল নেতাকর্মী পালন করার চেষ্টা করেছে। এখানে যে বিষয়টা 5 তারিখের পরের চিত্রটা একটু উনি আবার সেটা 5 তারিখের আগে যে বক্তব্য দিয়েছেন, 5 তারিখের পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছেন। কী রকম? উনি বলেছেন যে আমরা রক্ত দিয়ে, আমাদের ছাত্র জনতা রক্ত দিয়ে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বিশ্বাস যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের এই দীর্ঘ নির্যাতনের যে শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, গণতন্ত্র হরণ হয়েছে, বাক স্বাধীনতা হরণ হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, মানে তার মানে অর্থনীতি ধ্বংস হয়েছে, এই সব কিছুর পরিবর্তন করতে গেলে আমাদেরকে একটা ভালো সুষ্ঠু সুন্দর এবং নির্বাচনের প্রয়োজন। এই জন্য উনি বলেছেন যে আমাদের দলের নেতাকর্মীরা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে, অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এবং আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমানের নির্দেশে আমরা যেভাবে সহযোগিতা করছি, এই আপনি যে প্রশ্নটা করলেন যে বইয়ের মধ্যে যে বিকৃত ইতিহাস, তা আমার স্বাধীনতার যুদ্ধের যে বিকৃত ইতিহাস এবং অন্যান্য অনেক কিছু বিকৃত করে তারা যে স্কুল, এই প্রাইমারি স্কুল 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে বিকৃত করেছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আর একটা রাষ্ট্রের তাবেদারি করে ওই রাষ্ট্রের পরামর্শে যে বইগুলো প্রণয়ন করেছে, এবং আপনি এও শুনেছেন যে বাংলাদেশে কোনো বই ছাপা হতো না, তারা যেভাবে ছাপিয়ে দিত সেই বইগুলো আমাদের ছাত্রছাত্রীকে দেওয়া হতো। তা আমি বিশ্বাস করি যে আগামী জানুয়ারিতে যে নতুন বই দেওয়া হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই বইগুলোকে নতুন করে সাজিয়ে, নতুন করে মানে ওই রিভোল্ট একেবারে প্রথম পরের ব্যক্তিগত উদ্যোগে তিনি যেভাবে করেন, কারণ স্বাধীনতা যুদ্ধের স্টেক হোল্ডার এখনো আছেন, কর্নেল ওলি তার 2IC তিনি জীবিত আছেন, এরকম অনেক অফিসাররা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম ঘোষণাটা দিয়েছেন, আমরা শুনেছি। হ্যাঁ, তো এখন আমরা মনে করি যে ওই স্বাধীনতার ইতিহাস সহ বাংলাদেশের যত ইতিহাস আছে সেগুলো সঠিকভাবে তারা এই বইতে নিয়ে আসবেন, এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত নিয়ে আসবেন, এবং যাতে করে জাতি উপকৃত হয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি আমরা ভালো না করতে পারি, ঠিক না করতে পারি, তাহলে কিন্তু জাতির যে মূল মেরুদণ্ড শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা পিছিয়ে যাব, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যারা এই চক্রান্তের সাথে জড়িত, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যারা জড়িত, আমরা মনে করি যে তাদের যে আশা প্রত্যাশা যাতে পূরণ না হয়, যখন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারবো। জি, ম্যাডাম খালেদা জিয়া একেবারে তিনি সংসারী ছিলেন, তার 2টি ছোট ছোট সন্তানকে রেখে এবার জনগণের মাঝে তার নামতে হলো 19 দফা বাস্তবায়ন এবং জাতীয়তাবাদীর আদর্শ গঠন করার জন্য তিনি মাঠে নামলেন। 1981 সালের 30 মের পর থেকে একেবারে প্রধানমন্ত্রী হওয়ার পূর্ব পর্যন্ত 10টি বছরে তিনি মাঠে নেতৃত্ব দিয়ে 2টি উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই সময়ে আপনি ছাত্র রাজনীতির মাধ্যমে কারমানিকাল বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা ছাত্র দল, প্রতিটি জায়গায় কিন্তু আপনি নেতৃত্ব দিয়েছেন এবং বিভাগীয় নেতৃত্বও দিয়েছেন। এক নজরে ম্যাডাম খালেদা জিয়ার ওই সময়ের কিছু রাজনৈতিক চিত্র আপনার চোখে যা ভাস্বর। দেখেন, আমাদের পার্টির যখন দুর্দিন, যখন জিয়াউর রহমান শহীদ হলেন, তারপর পার্টির যখন দুর্দিন, পার্টি নেতৃত্ব কে নেবে, তখন আমাদের উচ্চ পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন তারা সবাই গিয়ে ম্যাডামকে এই রাজনীতিতে নিয়ে আসলেন। একজন ঘরণী থেকে উনি রাজনীতিবিদ হলেন।
উনি যতদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের সেই কর্মসূচিগুলোর প্রতিটা কর্মসূচির সাথে আমি কিন্তু সম্পৃক্ত ছিলাম। এবং এমনও সময় গেছে যে তখন তো মোবাইল ফোন ছিল না, ম্যাডাম হয়তো একটা ল্যান্ড ফোনে সংবাদ দিয়েছেন যে শামুকে কথা বলতে বলো। তখন আমি ছাত্র দলের আপনার কারমাইকেলের প্রেসিডেন্ট থেকে তখন জেলা সেক্রেটারি হলাম। যখন জেলা সেক্রেটারি তখন কিন্তু মূল আন্দোলনের শুরু আর কি, তখন ৮৬ সাল, ৮৬, ৮৭, ৮৫ তখন থেকে শুরু। এবং ম্যাডামের সাথে সরাসরি আমার কথা হতো, মাসে হোক একদিন কথা হতো। এবং ম্যাডামের যে বলিষ্ঠ ভূমিকা, ম্যাডামের যে সততা, ম্যাডামের ঠিক জিয়াউর রহমানের যে দেশপ্রেম, সেই দেশপ্রেমে ম্যাডাম যেভাবে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন, আমরা কিন্তু ম্যাডামের নির্দেশে তখন সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে হয়তো ২-৩ মাস সূর্যের মুখ দেখতে পারিনি পুলিশের কারণে, হয়তো বা ঘরের ভিতর থেকে আন্দোলন করতে হয়েছে, হয়তো বা সন্ধ্যার পরে বের হয়েছি, সারা রাত বাইরে ছিলাম, বাইরে কাজ করছি। পরের দিন সেই কর্মকাণ্ডগুলা, রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা করতে পেরেছি। এবং ম্যাডাম ধরেন ৯০-৯১ পর্যন্ত ম্যাডাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা তখন জীবনের চিন্তা করি। ওই সময়টা আপনার জন্য অন্যতম কঠিন কিনা? কারণ যে ক্ষমতাসীন ছিলেন যিনি, তার জন্মস্থান এই রংপুর, তিনি শাসক এবং সেনা শাসক, আবার তার নিজের এলাকা রংপুর, সেখানে তিনি চাইবেন তার নিজ দলের সংগঠনকে স্ট্রং করতে, যুব সংহতি এবং ছাত্র সমাজকে তিনি স্টাবলিশ করতে চাইবেন। তার প্রধান প্রতিবন্ধকতা তো অবশ্যই ছাত্র দল ছিল। সেক্ষেত্রে ওই সময়ে অন্তত নেতৃত্ব দেওয়াটা খুবই রাফ অ্যান্ড টাফ ছিল কিনা? আপনাকে কি বলবো যে এরশাদ যে কয় বছর ক্ষমতায় ছিলেন, আমরা রংপুর জেলা ছাত্র দল তখন তো মহানগর হয় নাই, এবং রংপুর ছাত্র দলের নেতৃত্বে বলতে পারি আমি, তখন বিএনপি অনেক দুর্বল হয়ে গেছিল। কারণ হচ্ছে এরশাদ রংপুরে বিএনপির কোনো নেতাকে বিএনপি করতে দেয় নাই, জাতীয় পার্টিতে সব যোগদান করেছিল। এখানে আমাদের নেতা ছিল একজন রেজাউল হক সরকার রানা, উনি বিএনপির নেতৃত্ব দিতেন। ওনার সাথে আমরা শুধু ছাত্র দলেই আমরা মূল ভূমিকাটা রেখেছি। আপনাকে তো একটু আগে বললাম যে রাত দিনের আলো অনেক সময় দেখতে পারি নাই, যে দিনে ঘর থেকে বের হইতে পারতাম না, যেখানে থাকতাম সেখান থেকে আর বের হইতে পারতাম না, সন্ধ্যার পরে আমাদের কাজগুলো করতে হইতো। এবং এরশাদ, আপনি খোঁজ করবেন, এরশাদ জয় সেই ৯ বছর বা ৮ বছর সে কিন্তু কোনোভাবেই রংপুরের মাটিতে স্বাভাবিকভাবে নামতে পারেনি। সেইখানে তখন জাতীয় পার্টি গঠন করার চেষ্টা করছে, যুব সংহতি গঠন করার চেষ্টা করছে, অন্যান্য সংগঠন গঠন করার চেষ্টা করছে। তারা কিন্তু এরশাদ ক্ষমতা অবস্থায় আমাদেরকে সামনে কেউ দাঁড়াতে পারে নাই। এবং আপনি এও শুনবেন যে কারমাইকেলকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য এরশাদ একবার রংপুরে আসছিলেন, কিন্তু কারমাইকেল কলেজে গেছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেন নাই। এরশাদ কারমাইকেল কলেজ থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। এবং এরশাদের অন্যান্য মন্ত্রীদের গাড়ি তখন জ্বালায় দেয় নাই, কিন্তু গাড়ি ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এবং এরশাদ পালায় হেলিকপ্টারে উঠে ঢাকা চলে গেছেন। তার মানে এরশাদের জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি বা তখন ছাত্র সমাজ আসলে ওই রকম ভূমিকা রাখার মতো সংগঠন তৈরি করতে এরশাদ পারেন নাই। আমরা রংপুরের মানুষ এবং আমাদের রাজনৈতিক দল, ছাত্র দল এবং বিএনপিকে সাথে নিয়ে বিএনপির নেতৃত্বেই কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনটা এখানে অনেক বেগবান ছিল, অনেক শক্তিশালী ছিল। যদিও বিএনপির নেতৃত্ব দুর্বল ছিল, তারপরও কিন্তু আমরা এরশাদকে এই ৯১ পর্যন্ত আমরা এরশাদকে ফেস করছি। এবং এরশাদ রংপুরে কোনো রাজনীতি করার রুখে দিতে পেরেছিলেন, ঠেকিয়ে দিতে পেরেছিলেন, ওই রকম কোনো কাজ করতে পারেন নাই। জি ম্যাডাম, খালেদা জিয়া 111-এ যখন তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পরে যারা ২ বছর ছিলেন তারা চাইছিলেন যে নিরাপদে তিনি যেন এক্সিট হতে পারেন। সেফ এক্সিটের জন্য তারা ২ জন নেত্রীর কাছে প্রস্তাব দেন, একই প্রস্তাব। এক নেত্রী প্রস্তাব গ্রহণ করে তিনি বিদেশেও চলে যান, কিন্তু আরেকজন নেত্রীকে কোনো অবস্থাতে প্রস্তাবিত করা যাচ্ছিল না, তাকে বাগ বানানো গেল না। সেক্ষেত্রে তাকে বাধ্য করার প্রয়োজনে তার সন্তান তারেক রহমানকে কাস্টডিতে নেওয়া হলো এবং নিপীড়ন করা হলো। এবারে হয়তো ম্যাডাম খালেদা জিয়া মানবেন, তাদের কথা শুনবেন, কিন্তু না, এবারও তিনি তার নীতিতে এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসায় নিজের সন্তানকে পর্যন্ত কোরবান করলেন। এই যে নিজ দেশকে ভালোবেসে, দেশপ্রেমকে উচ্চকিত করে যিনি আপন সন্তানকে পর্যন্ত রাজনীতি এবং মানুষের অধিকারের জন্য কোরবান করলেন, এটি কত বড় ত্যাগ! এটি দ্বারা তাকে যে দেশমাতা বলা হয়, এই দেশের প্রতি যে তার মাতৃত্ব,
দেশের প্রতি তার যে মাতৃময় ভালোবাসা তার কিভাবে আসলে প্রকাশ পায়? আসলে আমি একটা কথা আগে আপনাকে বলেছি যে জিয়াউর রহমানের আদর্শে আমরা কেন আসলাম, সেখান থেকেই তো খালেদা জিয়া। তো জিয়াউর রহমান যেমন দেশপ্রেমিক ছিলেন, আমি মনে করি জিয়াউর রহমানের দেশপ্রেমিক যে বিষয়টা, এটা খালেদা জিয়ার মধ্যেও এই দেশপ্রেম ছিল, এবং দেশপ্রেম এবং সততা এবং রাজনৈতিক মানবিক নেত্রী হিসাবে উনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। যখন কেউ দেশপ্রেমিক থাকে, যখন কোনো নেতা দেশপ্রেমিক হয়, তখন সে দেশের কথা আগেই ভাবে, নিজের পরিবারের কথা, সন্তানের কথা কিন্তু তার ভাবার সুযোগ সেই রকম থাকে না, এবং পরিবারকে কিন্তু সেইভাবে সময় দিতে পারে না। তা আজকে দেশনেত্রী খালেদা জিয়া যদি সন্তানের কথা ভাবতেন, তাহলে ওনার যে দেশপ্রেম, ওনার যে ত্যাগ, ওনার যে তিতিক্ষা, এইটা কিন্তু ফুটে উঠতো না। এবং উনি ওনার সন্তানের কষ্টটাও ওনার বুকে ধারণ করেছেন, লালন করেছেন, কিন্তু উনি দেশের কথা পাশাপাশি দেশকে কিন্তু উনি ছাড়েন নাই। সন্তানকে যেমন উনি ভালোবেসেছেন, দেশকে কিন্তু উনি তার চেয়েও বেশি ভালোবেসেছেন, যার ফলে কিন্তু উনি তারেক রহমানকে এত নির্যাতন, এত অত্যাচার, এত আঘাত করার পরও কিন্তু উনি ওই সিদ্ধান্তে যান নাই যে ওনাকে দেশ থেকে উনি চলে যাবেন। আমি মনে করি যে এই যা কিছুই খালেদা জিয়াউর রহমানের পরিবার এই দেশের জন্য যে ত্যাগ, তিতিক্ষা, দেশপ্রেম, সততা, যা কিছুই কিন্তু সব দেশের জন্য। জিয়াউর রহমান থেকে আমরা যারা নেতাকর্মী আছি, আমরা যারা, আমাদের শিক্ষা এটা নেওয়া উচিত যে জিয়াউর রহমান কেমন দেশপ্রেমিক ছিলেন, আমার জিয়াউর রহমান কেমন সৎ মানুষ ছিলেন, এটা কিন্তু আমাদেরও ওই শিক্ষায় শিক্ষিত। দেশপ্রেম ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের সামনে যে একটি ইথিক্যাল অর্থাৎ একটা ফিলোসফিক্যাল টপিকস ধরিয়ে দিয়ে গেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান। অর্থাৎ এখানে তিনি যেভাবে পুরো দেশটা হেঁটে কাটিয়েছেন, হেঁটে তিনি তার পায়ের তলে তিনি রেখেছেন, 5.5 বছরে এমন কোনো উপজেলা নাই, এমন কোনো পৌরসভা নাই, বা এমন কোনো জেলা নাই যেখানে তিনি পায়ে হাঁটেননি। এই যে লং মার্চের তার যে প্রেরণা, খাল কাটার যে প্রেরণাগুলি, যে পরিশ্রম করে রাষ্ট্র গঠন করতে হয়, পরিশ্রম করে নেতা হতে হয়, ফাঁকি দিয়ে নেতা হওয়ার কোনো সুযোগ নেই, কন্ট্রিবিউশনটা থাকতে হয়, এক্ষেত্রে এটি ধারণ করে আপনি আপনার জায়গা থেকে নিজেকে কিভাবে তৈরি করেছেন? তিনি তো আপনি আমরা ধরে নিচ্ছি আপনি সংসদ সদস্য হবেন, এই সংসদ এলাকায় প্রতিটি পরিবারে কি আপনার পদচিহ্ন থাকা দরকার কিনা, এক্ষেত্রটাকে আপনি ভাবেন কিনা, বা যারা রাজনীতি করবেন অর্থাৎ যাদের যে সারাউন্ডিং যে জোনটা, সারাউন্ডিং এলাকাটা তিনি আসলে পরিভ্রমণ করতে পেরেছেন কিনা, পায়ের তলে রাখতে পেরেছেন কিনা, যিনি এটা করতে পারবেন না তিনি কি সত্যিকার নেতা হতে পেরেছেন কিনা? আসলে এখানে যে বিষয়টা আছে, আমাদের রংপুরের যে বিষয়টা আছে, আপনারা জানেন যে ইতিপূর্বে একটা মোহে বশবর্তী হয়ে রংপুরের মানুষ দীর্ঘ সময় ধরে একটা রাজনীতির পিছনে ছুটছিল, হ্যাঁ, যেখানে কোনো আদর্শ ছিল না, যেখানে শুধু আবেগ কাজ করেছে। আসলে আবেগের উপর নির্ভর করে কিন্তু রাজনীতি চলে না, রাজনীতির কিছু বাস্তবতা আছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন ঠিক আমি মনে করি যে ঠিক একইভাবেই তিনি কাজ করছেন, এবং উনি নির্দেশনা দিচ্ছেন যে এই 5ই আগস্টের পরে যে এখন আমাদের নেতাকর্মীদেরকে প্রতিটি মানুষের পাশে থাকতে হবে, পাশে দাঁড়াতে হবে। মানুষ যেন আমাদের কোনো নেতাকর্মী দ্বারা নির্যাতিত না হয়, মানুষ যেন যে কোনো বিপদে পড়লে যেন আমাদের নেতাকর্মীদের সহযোগিতা পায়। তা আজকে আমি আমার জায়গা থেকে আমি মনে করি, আপনি এখানে উপস্থিত হওয়ার আগে দেখেছেন যে আমার এই বাসায় কতগুলো লোক এখানে এসেছে, কারণ প্রতিটা মানুষের সমস্যা, এবং দীর্ঘ 15 বছর বা 17 বছর যে মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে, এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় মানুষকে বিগত সরকার জড়িত করেছে, সেই সব সমাধানের জন্য কিন্তু মানুষ এখন আমাদের কাছে আসছে। যদিও আমরা এখনো মানুষ আপনার কাছে আসছে, আপনি একটা পথধারী, যার কারণে আপনার কাছে আসছে। মানুষের কাছে আপনি কতটা যাচ্ছেন সেটার উপরে নির্ভর করছে ভোটের রাজনীতি, সেটার উপর নির্ভর করছে সত্যিকার নেতার নেতৃত্ব। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট চলছে, আপনি সদরের নন্দিত মুখ, রংপুর 3 সংসদীয় আসনের একজন প্রার্থী। সেক্ষেত্রে এই যে মানুষ আপনার কাছে আসছে, কিন্তু মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রটা আপনি কিভাবে দেখছেন? অন্তত আপনার প্রতিটি ভোটারের বাড়িটা আপনার পদদলিত করার
ক্ষেত্রে আপনার কি চিন্তা রয়েছে? যেমন আমি বলি আপনাকে, আমি সকাল 11টা পর্যন্ত মানুষের সাথে থাকি বাসায়। 11টার পরে ধরেন রাত 2টা পর্যন্ত আমি প্রতিদিন শত শত মানুষের সাথে সাক্ষাৎ করি, দেখা করি নিজে। যেমন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে, শুধু রাজনৈতিক অনুষ্ঠান না, সামাজিক অনুষ্ঠান, যেমন কিছু ক্রীড়া অনুষ্ঠান আছে, যেমন আজকে বিকালে 2টা ক্রীড়া অনুষ্ঠান আছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে পূজা আছে, 2টা জায়গায় পূজা আছে, সে 2 জায়গায় আমি যাব অতিথি হিসাবে হোক বা যাব। তো প্রতিদিন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, পরিচিত হওয়ার জন্য, দলের কথা বলার জন্য আমি এভারেজ প্রতিদিন না হলেও 5,000 লোকের সাথে মিট করি। 5,000 লোকের সাথে মিট করি। আমি আরেকটু ইতিহাস রেফারেন্সটা নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো একটা গ্রামীণ জায়গায় যেতেন, একজন সাধারণ মা যার মলিন আঁচলের, যিনি এক শাড়ি দিয়ে থাকেন, তার হাতে খাবার খেয়েছেন, তার কাছ থেকে দোয়া নিয়েছেন, ওই নারীটি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন। রাজনীতিতে এই যে মানুষ, সাধারণ মানুষের ভালোবাসা, তাহলে আপনার এলাকায় এখন পিঠা বানানো, অনেকে পিঠা বিক্রি করবে বা অনেকে রাস্তায় দাঁড়িয়ে একটু শাকপালা বিক্রি করবে। একজন শামুক কি আসলে তার কাছে তার হৃদয় যেতে পারছে? একজন শামুক কি ওই জায়গায় ওই মহিলাটির হৃদয় জয় করার মতো মানসিকতা আছে? ওই সাধারণ মানুষটি কি একজন শামুককে ধারণ করতে পেরেছে? এটি আপনি মনে করছেন? না, আমি অবশ্যই মনে করি, কারণ আমি সারাদিন যে কর্মকাণ্ডগুলো করি, কর্মকাণ্ডের সাথে অধিকাংশই সাধারণ মানুষের উপস্থিতি আর কি, অধিকাংশই উপস্থিতি নিপীড়িত, নিষ্পেষিত মুসলিম জনগোষ্ঠীর সাথে আমি সম্পৃক্ত থাকি। আপনি যে কথাটা বললেন, জিয়াউর রহমান একজন গরিব মানুষের বাড়িতে গেছে, ও তার হাতে পিঠা খাইছে, তার সাথে কথা বলছে। আমি কিন্তু প্রতিদিনেই এইরকম কিছু কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকি। ধরেন আজকেও হয়তো এরকম 2-1টা জায়গায় যাব। ধরেন একটা পূজা মণ্ডপে গেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, পাশে একটা গরিব মানুষ বলছে 1 কাপ চা খাওয়াবো দাদা, এবং আমি সাথে সাথে সেটা অ্যাগ্রি করছি। আমার হয়তো নেতাকর্মীরা অনেকে বলে যে না ভাই ওখানে যাব না, কিন্তু আমি বলি যে না, আমাকে ওখানে যেতেই হবে। যেমন একটু আগে আপনি দেখেছেন একজন, উনি কিন্তু হিন্দু ভদ্রলোক, উনি ওনার বাড়িতে ওনার মন্দিরে পূজা করেছে। আমি বলছি ওখানে গেছি, উনি নিজে এসে এইভাবে আমাকে দাওয়াত করে গেছে, আমি গেছি, ওই এলাকার লোক অনেক খুশি যে না, একজন দাওয়াত করলেই সময় আমাদের এখানে আসে। পাশাপাশি আর 2জন আমাকে ওখানে বললো যে দাদা আমার এখানে একটু জল খাবে। আমার অন্যান্য নেতাকর্মীরা বলছে না ভাই এখানে সময় নাই, চলেন আর এক জায়গায় যাব। তখন আমি বলছি যে উনি জল খাইতে বলছে, তখন অবশ্যই আমার ওনার বাড়িতে যাওয়া উচিত, নাহলে উনি কষ্ট পাবে। আমি সাথে সাথে তার বাড়িতে গেছি। যে জলের সাথে অন্যান্য, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ছিল কিনা, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান। জি না, অবশ্যই জিয়াউর রহমান মানে পলিটিশিয়ানের জন্য, যে পলিটিশিয়ানের যে কাজ, দেশের জনগণের মানে একবারে গোড়ায় যাওয়া, দেশের মানে দুস্থ জনগণের পাশে যা দাঁড়ানো, এবং দুস্থ জনগণ কি চায়, একটা নেতার কাছে কি চায়, ওর চাহিদা, ওর ইচ্ছা, তার প্রতিফলন। এবারে আমাদের নেতার ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলি হয়ে থাকে, ফোন রিসিভ না করলে ভিআইপি নেতা হওয়ার প্রবণতা আমাদের প্রচণ্ড। অর্থাৎ নেতা হবার আগে বা ভোটে নির্বাচিত হবার আগে তিনি সবার ফোন রিসিভ করতেন, সবার প্রতি খুব সুন্দর গুরুত্ব দিতেন। যখন তিনি নেতা হয়ে যাচ্ছেন, তখন তিনি আর ফোনটা রিসিভ করছেন না। ফোন বেশি বেশি রিসিভ না করে তিনি বেশি বেশি ভিআইপি নেতা হচ্ছেন, ভিআইপি এমপি হচ্ছেন, ভিআইপি মন্ত্রী হচ্ছেন। এটি আসলে অন্যতম হিউম্যান মানসিকতা কিনা? ফোন রিসিভ করতে না পারলেও অন্তত কল ব্যাক করাটার গুরুত্ব অনুধাবন করা উচিত কিনা? আপনি এটিকে কিভাবে ধারণ করেন? আসলে এই পরিবর্তিত পরিস্থিতির মানে এই পরে যে ঘটনাগুলো, সেটা হচ্ছে যে আমি আগে সারাদিন হয়তো ফোন রিসিভ করতাম 50টা, এখন আমার কাছে এভারেজ ফোন আসে 200টা। সংসদ সদস্য হলে 500টি আসবে। আচ্ছা, 500টি আসবে। তা আমার মনে হয় সংসদ সদস্য হলে আরো বোধহয় কম আসবে, কারণ তখন অনেক সংসদ সদস্য হবে, কিন্তু অনেক মহানগর বিএনপির কনভেনার হবে না। মহানগর বিএনপির কনভেনার হিসাবে ধরে নিলাম বেশি হবে। আচ্ছা, ধরে নেন আপনি বেশি হবে। এখন আমি যতক্ষণ মানে আমি 2টা পর্যন্ত ফোন ধরি, 2টা পর্যন্ত ফোন ধরি, সকাল 9টার পরে রাত 2টা পর্যন্ত ফোন ধরি। এখন দেখা যায় যে একটা ফোনের পর আর একটা ফোন ঢুকতেছে, একসাথে 3টা ফোন। তা আমি 2টা ফোন ধরতে পারি, একটাকে কেটে আর একটা, থার্ডটা ধরতে পারি না। আমি যখন দেখি যে কেউ ফোন করছে 1বার বা 2বার,
রেড হয়ে থাকে, তখন আমি ফোনটা তাকে ব্যাক করি। আপনি দেখছেন যে একটু আগেই এখানে আমি একজন প্রিন্সিপালকে ডেকে নিয়ে এসেছিলাম, ভিতরে একজন মেয়ে আপনি দেখছেন এই দিক দিয়ে গেছে, পীরগঞ্জ। কোন পীরগঞ্জ? এর বাড়ি হলো ঠাকুরগাঁ পীরগঞ্জ। তা ঠাকুরগাঁ পীরগঞ্জ তো আমি জেলার বাইরে আমার বিভাগে আর কি। তারা কিভাবে খোঁজ পাইছে যে ওনার কাছে রংপুরে গেলে আমরা এই সুবিধাটা, মানে 17 বছরের সমস্যা, তার মা 17 বছর ধরে বেতন পায় না, হ্যাঁ বেতন পায় না, এমপি ভুক্তি হয় না, পাওয়ার যোগ্যতা অর্জন করার পরও আমি এই জন্য প্রিন্সিপালকে ডেকে আনলাম, ডেকে এনে মেয়েটার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এবং সকালে সে 2 বার ফোন করছে আমাকে, রওনা হওয়ার আগে ফোন করছে, এসে ফোন করছে, আমি দুটাই ফোন তার ধরছি। এবং তার তো ফোন আমার সেভ করা নাই, আমার যেগুলো সেভ করা ফোন ওগুলাই আমি হয়তো গুরুত্ব কম দিই, তো যেগুলো সেভ করা নাই সেগুলোকে গুরুত্ব আমি। আপনি দীর্ঘ সময় ত্যাগ করে যাচ্ছেন, ত্যাগের পুরস্কার স্বরূপ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের চেয়ারপারসনের কাছে, দলের পার্লামেন্টের বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশা আপনি করছেন। আপনি কি মনে করছেন যে আপনার প্রতি সেই গুরুত্ব, আপনার ত্যাগের পুরস্কার স্বরূপ আপনাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে কিনা? যদি পুরস্কৃত করা হয়, বিজয়ের সম্ভাবনা কতটুকু? আর বিজয় হলে এই 5টি বছরের জন্য আপনি আইন প্রণেতা হিসাবে এই জনপদের বা এই মহানগরের এই সদর সংসদীয় আসনের সেবা করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যয় এবং আপনার কি প্রত্যাশা? না, আসলে পার্টি নমিনেশন এটা আমাদের আগে এক সিস্টেম ছিল, এখন আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার কর্মকাণ্ড উনি ওয়াকিবহাল, উনি জানেন। এবং আমার বিশ্বাস যে উনি তো অনেক ত্যাগ করেছেন, জিয়া পরিবার অনেক ত্যাগ করেছেন, ওনাদের ত্যাগের তুলনা করার কোনো সুযোগ আমাদের নাই। ওনাদের তুলনায় আমরা ধরেন এই তিল পরিমাণ, একটা তিল বা একটা সর্ষের মতো ওনাদের ত্যাগের চেয়ে আমাদের ত্যাগ আমি মনে করি। তো উনি অবশ্যই, আমি মনে করি উনি অবশ্যই ত্যাগীদের, যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমার এই দল করার বয়স হচ্ছে 45 ইয়ার্স, 45 বছর। আমি 45 বছর এক মাসেও বা একদিনও এই দলের কর্মকাণ্ডের বাইরে ছিলাম না। এবং আমার বিরুদ্ধে দলের অনেক নেতা বিভিন্ন চক্রান্ত করেছে বিভিন্নভাবে, সেই সব চক্রান্ত আল্লাহর রহমতে আমি উতরে আজকে এখানে এই জায়গায় এসেছি। চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, তারপরেও আমি মনে করি যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, উনি সঠিক সিদ্ধান্তটাই দিবেন এবং উনি ত্যাগের মূল্যায়ন করবেন, এটা আমার বিশ্বাস। সেখান থেকে আমি বলতে পারি যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি বললেন আইন প্রণয়নের ক্ষেত্রে, আমাদের নেতা তারেক রহমান কিন্তু আপনি জানেন যে জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন এবং নতুন করে তারেক রহমানের কিছু চিন্তা চেতনার কে সংযোজন করে এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলের সবার সাথে আলোচনার ভিত্তিতে উনি 31 দফা প্রণয়ন করেছেন। তো এই 31 দফার মধ্যে আমি যতটুকু জেনেছি বা পড়েছি, বা আমাদেরকে একটা মাঝখানে আমাদেরকে একটা কর্মশালা করা হয়েছে, তা আমি মনে করি যে এই 31 দফা যদি আমরা সঠিকভাবে মানে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এই 31 দফা, তো এই 31 দফার মাধ্যমে যদি আমরা এই 31 দফাটা ঠিকমতো কার্যকর করতে পারি, আমি মনে করি রাষ্ট্রের অনেক সমস্যার এখানে সমাধান আছে। এবং সেই সমস্যার সমাধান হলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকার আসবে না। আর যদি এই সংস্কারটা না হয়, তাহলে আমার ধারণা যে কোনো সময় যে কেউ ফ্যাসিজম মানে এস্টাবলিশ করতে পারে। তা আমি চাই একটা মানে জনগণ যদি আমাকে রায় দেয়, দল যদি আমাকে নমিনেশন দেয়, তা আমি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, ভালো আইন তৈরি করতে চাই। আইন তৈরি করে এই দেশে একটা রাষ্ট্র কাঠামো, তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের, এই সংস্কারকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। জি, জনাব তারেক রহমান 15.5 বছর যাবৎ ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি আন্দোলনরত এবং এই আন্দোলনের জন্য
বিএনপি সবসময় এক দফার সাথে সাথে কিছু কিছু মাঝে মাঝে কিছু দফা বাড়িয়ে আলোচনাগুলি চালিয়ে গেছে, প্রোগ্রামগুলি করে গেছে। কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফলতা আসছে, কিন্তু শতভাগ হচ্ছিল না। শতভাগের জন্য যে একটা ফ্লো তৈরি করা, যে এই ফ্লোটা বিএনপি 15.5 বছরে করেছিল, সেই ফ্লোর সাথে যুক্ত হলো রংপুরের আবু সাইদের জীবনদান, খুলনার মুগ্ধের পানি নেবে ভাই পানি, ভাই পানি লাগবে, এই আবেগগুলি যখন একেবারে জীবনদানের মতো করে একটা অনুভূতি তৈরি হলো, তখন বিএনপির এই 90%-এর ভিত্তির সাথে যুক্ত হলো আরও 10%, অর্থাৎ আপামর সাধারণ জনতা নেমে গেল, যার মাধ্যমে আন্দোলনের সফলতা আসলো। আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে অনেক কথাই হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি আমেরিকায় একটি অনুষ্ঠানে একটু ইয়াং ছেলের হাত ধরে বললেন, হি ইজ এ মাস্টার মাইন্ড দি রেভলিউশন। এটি কতটা যুক্তিযুক্ত? 15.5 বছর যাবৎ 90% আন্দোলনের এক ভিত্তি রচনাকারী, নিয়ন্ত্রণকারী, নেতৃত্বদানকারী তারেক রহমান, নাকি জুলাইয়ের গণ আন্দোলনে, অগস্টের গণ আন্দোলনের মাত্র 1 মাসের আন্দোলনে যুক্ত থাকার কারণে এক ইয়াং ছেলে সে হয়ে যায় মাস্টার মাইন্ড? মাস্টার মাইন্ড ক্ষেত্রটা আসলে কোন ক্ষেত্রে প্রযোজ্য, 10%-এর জন্য নাকি 90%-এর জন্য? আসলে ডক্টর ইউনূস সম্মানের সাথে বলতে হয় যে উনি যে কথাটা বলেছেন, এই কথাটার সাথে আমি একমত না, সহমত না। কারণটা হচ্ছে যে দীর্ঘ 15 বছর ধরে তারেক রহমান যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যেটা ইতিপূর্বে আমাদের দলে ওইভাবে যোগাযোগ করা সম্ভব হতো না, নেতৃত্ব দেওয়া সম্ভব হতো না। তারেক রহমান 1 সপ্তাহে 15 দিনে আমাদের সাথে স্কাইপিতে সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 5 তারিখের আগে আমি আপনাকে বলতেছি, 29 তারিখে তারেক রহমান আমাকে ফোন দিয়েছেন। আমি তার সাথে কথা বলতে চাইছিলাম, একজনকে বলছি 29 তারিখে তারেক রহমান আমাকে ফোন দিয়েছেন। আমি তখন পলাতক, আমার নামে তখন 22টা মামলা। এই 22টা মামলা মাথায় নিয়ে তারেক রহমান আমাকে বলছেন যে তুমি তো ছাত্র আন্দোলন করছো, ছাত্রদেরকে কিভাবে মোটিভেট করতে হয়, আরও যেন অনেক ছাত্রকে সেখানে সম্পৃক্ত করতে হয়, এবং আমাদের দলের কোনো নেতা কর্মী যেন ইয়েতে না থাকে, কি যেন ঘরে বসে না থাকে, পালিয়ে না থাকে, সবাইকে তুমি সম্পৃক্ত করো। এবং তার ওই দিনের মানে অন্য সময় উনি তো বারবার নির্দেশ দিচ্ছেন, এবং উনি এও নির্দেশ দিচ্ছেন যে আমাদের কোনো নেতাকর্মী ওই আন্দোলনের সামনে থাকবে না, আন্দোলনের সামনে আমরা মানে ওনার নির্দেশেই কিন্তু থাকি নাই, আমরা আন্দোলনের পিছে থেকেছি। তার মানে এই নয় যে ছাত্ররা মাস্টার মাইন্ড এবং ছাত্রদের কারণে এটা সম্ভব হয়েছে, তা কিন্তু না। ছাত্ররা হচ্ছে একটা ইস্যু। আপনি দেখবেন পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, অনেক দিন ধরে আন্দোলন হয়, কিন্তু কোনো একটা ছোট্ট ইস্যুতে আন্দোলনটা টার্ন নেয়, মোড় নেয়। মোড় নিলে সেই আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন। এগুলো তো কমান্ড ফাদার বা রেভলিউশন ফাদার বা ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে, কোনো পিছন থেকে হয়ে থাকে, একেবারে ইথার থেকে নেতৃত্বগুলো হয়ে থাকে। এবং উনি 29 তারিখের পরে আমাকে যে নির্দেশনা রংপুরের জন্য দিয়েছেন, এবং আপনি রংপুরে খোঁজ নেন 29 তারিখের পর থেকে 4 তারিখ পর্যন্ত কি রকম রংপুরে ছাত্র জনতার মানে উপস্থিতি ছিল, এবং সেটা তারেক রহমানের নির্দেশে আমরা করেছি। আমাদের নির্দেশ ছিল যে আমরা যেন সামনের কাতারে না যাই, ব্যানারের সামনে না যাই, যার জন্য কিন্তু আমরা ব্যানারের সামনে কখনো যাইনি। ব্যানারের সামনে যাদের আমরা ছাত্ররাই ছিল, কিন্তু ব্যানারের পিছনে ধরে নিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে মাস্টারমাইন্ড বললেন, এতে কি আসল মাস্টারমাইন্ডের কোনো মান ক্ষুণ্ণ হবে? না, কখনোই না। মাস্টারমাইন্ড অলওয়েজ মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড যিনি ছিলেন এই আন্দোলনের, উনি তো আছেন, উনি থাকবেন ইনশাল্লাহ। এবং উনি বাংলাদেশের মানুষ, শুধু হয়তো ডক্টর ইউনূস তার ওই ক্ষমতার জন্য অথবা এখানে প্রশ্ন রাখতেই হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নন্দিত ব্যক্তি, জমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এই 3-0 ফর্মুলা, এটাকে ইন্টারন্যাশনালি এটাকে মাইক্রোক্রেডিট বলে, ইসলামী ব্যাংক আবার এটাকে মুদারাবা মোরাবা সিস্টেম বলে থাকে। এই সিস্টেমটি ব্যাপকভাবে নন্দিত হওয়ার কারণে তিনি বিশ্ব নন্দিত হয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন অর্থনীতির প্রফেসর হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে সারা বিশ্বে তার মর্যাদা সম্মান থাকলেও এই দেশের মাটি তার জন্য আসলে সুনসান ছিল না, তার জন্য সুপরিবেশ ছিল না। কেননা এদেশের যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি কেন নোবেল পাননি, এই জ্বালায় তিনি তাকে জ্বালিয়েছেন, ব্যাপকভাবে প্রেশারাইজ করেছেন। নিজের মামলায় হাজিরা দিতে গেলে যে এজলাসে উঠতে হবে 8 তলা ভবন, সেখানেও তিনি লিফট পর্যন্ত সাপোর্ট পানে, পায়ে হেঁটে তাকে উঠতে হয়েছে।
এত নিষ্পেষিত একজন এই নন্দিত ব্যক্তিকে যখন করা হতো তখন বিএনপি পার্লামেন্ট থেকে শুরু করে সে 2009 সাল থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলে আসছেন। তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীরা, আপনারা নিজেরাও সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নামী ব্যক্তির ব্যাপারে কথা বলেছেন। যে বিএনপি তাকে এত ডিফেন্স দিল, যে বিএনপি তার প্রতি এত ভালোবাসা রাখলেন, সেই বিএনপির তারেক রহমানের কৃতজ্ঞতা এই প্রতি তিনি কেন ভুলে গেলেন, এইটা নিয়ে আসলে ভাবাই কিনা। আবার আমরা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের কথা চিন্তা করছি, ভাবছি তিনি বিএনপির জন্য অনেক কথা বলেছেন, যার কারণে আওয়ামী লীগ কর্তৃক তিনি অনেক নিষ্পেষিত হয়েছিলেন, নানা ধরনের প্রেশার তাকে ফেলতে হয়েছিল। তিনিও যখন আইন প্রণেতা হলেন, অর্থাৎ আইন উপদেষ্টা হলেন, মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি গ্রহণ করলেন, তিনি আসলে সেটা মনে রেখেছেন কিনা। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে যে প্রায় মামলাগুলি রয়েছে, এখন পর্যন্ত সে মামলাগুলি ইরেজ হয়নি। কিছু কিছু ধারা রয়েছে যেগুলি 403 ধারাটা প্রজ্ঞাপন দিলেই মামলাগুলি অটো খারিজ হয়ে যায়, সেটি এখন পর্যন্ত হয়নি। কিছু কিছু মামলা প্রত্যাহার হচ্ছে বটে, ধীর গতিতে, কচ্ছপ গতিতে। এত বড় একটা যুদ্ধের পরে লক্ষ লক্ষ মামলা মাথায় করে, গুম খুন মাথায় করে যে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে স্বাধীনতার স্বাদ পেল, তাদের স্বাদ এখনও কেন আসলে এই মামলা দ্বারা সেটি বঞ্চিত হবে? এই দুঃখটা আসলে রাখবেন কোথায়? আসলে আপনি যেটা বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমরা প্রথম থেকে সাপোর্ট দিয়ে গেছি। উনি যখন নোবেল পুরস্কার পেলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখেছেন বোধহয়, সম্ভবত পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলেন, দেশনেত্রী তাকে সম্মান দিয়ে এবং তাকে যে সে নোবেল পাওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ দিয়েছিলেন। আমরা বিএনপি নেতাকর্মীরা এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, এবং আমরা মনে করি, এখনো মনে করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভুল করবেন। আপনাদের পরিবার মনে করেন? হ্যাঁ, আমাদের পরিবার মনে করি, যেমন আমরা মনে করি যে উনি ভুল করবেন না। আর একটা মানুষ আসলে, মানুষ তো ফ্রেশতা নয়, ধরেন চলার পথে হয়তো অনেক ভুল হয়ে যায়, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষ। যেমন এই কয়েকদিন আগে যে 3 জন উপদেষ্টা করেছে, উল্লেখযোগ্য ফারুকির কথা আপনি বলেন। ফারুকি ওই কোনো তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, ফারুকি একজন হচ্ছে কালচারাল ব্যক্তি। সে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র পরিচালনার জন্য তার যোগ্যতাটা কি আছে? তো এটা আমরা এখন বলতেছি যে এটা একটা ভুল সিদ্ধান্ত। তারপরে এই যেমন বসিরউদ্দিনকে নিয়েছেন, তার পরিবার টোটালি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের শাসন আমলে তারা এমপি ছিলেন, বিভিন্ন কর্মকাণ্ড করছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো যে করতেছেন, আমরা মনে করতেছি এই কাজগুলা তার সিদ্ধান্তের, যতগুলো সিদ্ধান্ত আছে তার মধ্যে ভুল সিদ্ধান্ত। তো এখন আজকেই যদি আমরা বলি যে না, ইউনূসের এই পদে আর থাকা যাবে না বা ইউনূসকে অপসারণ করতে হবে, এইসব যদি আমরা এখন করি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়বে। তারপরও এইসব ভেবেও আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে তারপরও তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এর মূল কারণ হচ্ছে যে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। হ্যাঁ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন। কিন্তু যদি এই বিএনপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা থাকে, সেটি কিভাবে হবে? আপনার নামের 20টা রয়েছে, 22টি মামলা রয়েছে। এখন লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করা হলো, তফসিলও ঘোষণা করা হলো, আপনি তো প্রার্থিতাই আপনার বৈধ হবে না, সেক্ষেত্রে আপনি কীভাবে নির্বাচন করবেন? সেক্ষেত্রে মামলাগুলির আগে দফা রফার ছাড়া নির্বাচন চাওয়াটাও আসলে অযৌক্তিকতা না। কেননা দলের অনেক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বড় বড় মামলায় তাদেরকে আসামি করা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধিতে তারা বিভিন্নভাবে কাস্টডিভুক্ত এবং সাজাপ্রাপ্ত। সেই জায়গা থেকে মামলাগুলি ইরেজ করা, এবং তারেক রহমান এই দেশ অনিরাপদ থাকলেও এখন তো সুনিরাপদ পরিবেশ হয়ে গেছে। এই মাটিতে, এই মাটির সন্তান তার মায়ের কাছে আসবেন, মাটির কাছে আসবেন, দেশের কাছে আসবেন। এখনো বাধা কেন? এখনো তারেক রহমানকে এদেশে আসার ব্যাপারে প্রতিবন্ধকতাটা কোথায়? কোথায় আসলে জটলা? এই মুহূর্তে তারেক রহমান যদি দেশে আসেন, রাজনৈতিক আবহটা কেমন হবে? রাজপথ কিভাবে প্রকম্পিত হবে? বা তিনি নিজের মামলাগুলি যখন ফেস করার জন্য আদালত প্রাঙ্গণে যাবেন, সেখানেই বা কি রেগুলেশন তৈরি হবে? আসলে আমি আমার একটা, যদিও আমি আইন বিশেষজ্ঞ নই, আমার একটা ধারণা যে তারেক রহমানের একক যে মামলাগুলো ছিল, এই মামলাগুলো অলরেডি খারিজ হয়ে গেছে। এখন তারেক রহমানের সাথে
মানে অন্য আসামিদের সাথে এবং অন্য মামলায় তারেক রহমানকে জড়িত করা হয়েছে। যেমন মনে করেন 10 আগস্ট মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা, তো এইরকম কিছু মামলা আছে যে মামলাগুলোর সাথে অনেকেই সম্পৃক্ত আছে। তা আমার দৃষ্টিতে আমি মনে করতেছি যে এই মামলাগুলো অতি সত্বর নিষ্পত্তি হয়ে যাবে। যারা জেলে আছে, যারা পলাতক আছে, তারা কিন্তু এই মামলাগুলো ট্রাই করতেছে, চেষ্টা করতেছে। তা যখন আমার ধারণা যখন ওদের মামলা প্রত্যাহার হবে, তখন অবশ্যই ওই তারেক রহমান ওই মামলা থেকে অব্যাহতি পাবেন, এটা আমার ধারণা থেকে আমি মনে করতেছি। তা এটা একটা বিষয়। এমন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা যেন এই মামলা থেকে মুক্তি না পায়, তারা যেন রাজপথে আবার সেই মানে গুড পলিটিক্স প্র্যাকটিস করতে না পারে, এই ষড়যন্ত্রগুলিও তো চলছে। হ্যাঁ, এই ষড়যন্ত্রগুলো হবে না তা না। অন্যান্য পৃথিবীর যে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আপনাকে আমি একটা কথা বলি যে ওরা আমাদের এই বিগত সরকারের সময় প্রতিটি ক্ষেত্রে তারা কিন্তু নখ চালিয়েছে, প্রতিটি ক্ষেত্রে। ধরেন এখন আপনি একটা ডিসি চেঞ্জ করবেন, একটা নিরপেক্ষ ডিসি নিয়ে আসবেন, দেখবেন যে কাকে নিয়ে আসবেন, 5 জন আছে, 5 জনেই দেখবেন যে তারা মানে তালিকাভুক্ত এবং তাদের তালিকাভুক্ত। তো এখান থেকে মন্দের ভালো হয়তো নিয়ে আসতে হচ্ছে এখন। তো এখানে প্রশাসনিক কিছু জটিলতা আছে, তারা তো বসে নেই, তো বসে নেই, যে বসে আছে তারা কিন্তু বসে নেই, তারা প্রতিটা ক্ষেত্রে তারা একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছে। তা আমার বিশ্বাস যে আগামী নির্বাচনের আগেই যদি সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা এখন উপদেষ্টা আছেন, তারা এই সব মামলা, যে ভুয়া মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা আমাদের বিরুদ্ধে করেছেন, যারা এই মামলাগুলো প্রত্যাহার করার ব্যবস্থা নেবেন, এটা আমি মনে করতেছি। আর যদি না হয়, না নেয়, তাহলে আমি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা 5 তারিখের চলে যাবে, বিদায় হবে, দেশ থেকে পালিয়ে যাবে, নিজেও জানতো না, দেশের মানুষও জানতো না, নিজেও জানতো না, দেশের মানুষও জানতো না। তাহলে আমি মনে করি যে এই রকম যদি উপদেষ্টারা ভুল করে, তাদেরও পরিণতি খুব ভালো হবে বলে আমি মনে করি না। জি, আমরা অনেক আলোচনা করলাম। আপনি আপনার জায়গা থেকে দেশ, জাতি, মানুষ, মানবতা, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া, স্বৈরাচার সরকার তাকে সুস্থ অবস্থায় জেলে নিয়ে গেল এবং তাকে হুইল চেয়ারে কিন্তু ফেরত পাঠালো। স্লো পয়জনিংয়ের অভিযোগও রয়েছে যে তাকে মৃত্যুর দিকে ঢুলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাই হোক, তিনি সুস্থ হয়েছেন, সুস্থ আছেন, এবং তারেক রহমান তিনি অসুস্থ অবস্থায় থাকলেও তার চিকিৎসা চলছে, হয়তো তিনি পরিপূর্ণ সুস্থ হবেন। সেক্ষেত্রে আপনার দলপ্রধান, দলের চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত দায়িত্বশীল সকল নেতাকর্মী, যারা জীবন দিল, সর্বোপরি প্রায় 1,500-এর উপরে সাধারণ জনগণ, বিএনপি নেতাকর্মীরাও অনেকে জীবন দিয়েছে, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। আমি মনে করি যে আমরা আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার এই বাংলাদেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদের নাতিদের যে কারো সাথে থাকতে পারে নাই দীর্ঘদিন, তার উপর যে অত্যাচার, তার উপর যে নির্যাতন, এটা আমার মনে হয় এই আমাদের এই উপমহাদেশে এরকম কারো উপর এইরকম নির্যাতন করা হয় নাই। তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে এই এত নির্যাতনের পরেও ইনি কিন্তু আজকে টিকে আছেন, আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ চেয়েছেন তাই আছেন এবং আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন। এবং তারেক রহমান উনিও কম কষ্ট করেন নাই, উনি আজকে মাকে ছেড়ে, আজকে তার পরিবারের অন্যান্য সদস্যকে ছেড়ে আজকে তাকে বিদেশে থাকতে হচ্ছে। তা আমি মনে করি ওনাদের ত্যাগ সর্বোচ্চ ত্যাগ এই দলের জন্য, দেশের জন্য। আমরা যারা নেতাকর্মী আছি, আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, তাদের পরিবার আজকে কষ্ট করতেছে। তা আজকে আমরা যারা দীর্ঘদিন পলাতক ছিলাম, যাদের জানমাল হুমকিতে ছিল, আমরা অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যারা দেশের আমি মনে করি যে দেশের জন্য আসলে কাউকে না কাউকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, আমরা যদি সবাই ভোগী হই, ত্যাগী কে হবে? এবং দেশের জন্য আমরা যারা ত্যাগ করছি, আমি মনে করি এটাও একটা দেশের জন্য ত্যাগ। এবং যারা ত্যাগ করেছেন, ভবিষ্যতে যদি তাদের মূল্যায়ন করার কোনো সুযোগ সৃষ্টি হয়, আল্লাহ তাআলা যদি সৃষ্টি করে দেন, তা আমার বিশ্বাস যে তারেক রহমান আমাদের নেতাকর্মীদের সেই মূল্যায়ন করবে, দেশ আমাদের সেই মূল্যায়ন করবে, এবং আমাদেরকে দেশের মানুষের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। সর্বোপরি আমি আমার পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এবং আমাদের সকল নেতা কর্মীকে দেশের মানুষের পাশে থাকার জন্য, তারেক রহমানের নির্দেশ মেনে দেশের মানুষের পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমার এখানে আপনি এসছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন নেতৃত্ব, দীর্ঘ সময় ত্যাগের রাজনীতির ভিত্তিতে তিনি যেভাবে রাজপথে আছেন। আমরা মাঠ পর্যায়ে খবর নিয়েছি যে আওয়ামী লীগের আমলে তিনি রাজনীতি করতে পেরেছেন, চলতে পেরেছেন, কেননা তিনি নিপীড়নের সাথে ছিলেন না, নিষ্পেষণের সাথে ছিলেন না, যার কারণে তিনি উদারভাবে রাজনীতি করতে পেরেছেন। সেক্ষেত্রে নীতির রাজনীতিকে গুরুত্ব দিয়ে, ত্যাগের রাজনীতিকে গুরুত্ব দিয়ে বিএনপি আগামী পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে আজকের আলোচকে বিচার করবেন কিনা সেটি নিয়ে অবশ্যই ভাবতে হচ্ছে। বিএনপির ব্যাপারে আগে অনেক কথা ছিল যে বিএনপি ত্যাগী নেতাদেরকে দিয়ে আন্দোলন করায় আর বড় বড় পদে বা বড় বড় জায়গায় নির্বাচনের ক্ষেত্রে হাইব্রিড বা ব্যবসায়ীদেরকে টেনে থাকে। সেক্ষেত্রে বিএনপির জনাব তারেক রহমান দীর্ঘ সময় তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি ত্যাগের গুরুত্বটা অবশ্যই অনুভব করবেন। টাকা বড় নাকি ত্যাগ বড়, সেটি অবশ্যই তার বিচারে থাকবে। সেক্ষেত্রে আজকের তৃণমূলের আলোচককে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই রংপুর ৩ সদর আসন থেকে মনোনীত করা হবে বলেও তৃণমূল প্রত্যাশা করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।